ওকে, আমরা আলোচনা শুরু করতে পারি। সাবজেক্টটা অত্যন্ত ব্যাপক। এই ৩৫-৪০ মিনিটে কমিউনিজম, কাস্টিজম, failure, growth, its movement in the land of Brahmanism, শব্দগুলো খুব কমন। ভারতবর্ষে কাস্ট কাকে বলে ৮০% লোক জানে, যন্ত্রণা বিদগ্ধ। এই কাস্ট বা বর্ণের অত্যাচারে ৯০% অমানুষ, সাবহিউম্যান, নন হিউম্যান হয়ে আছে। আর কমিউনিজম সারা পৃথিবীতে, রাশিয়া, চায়না, ইউরোপের বহু কান্ট্রি, ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে ৩৪ বছর জ্যোতি বসু ইত্যাদিরা রাজত্ব করেছেন। এগুলো নতুন কথা নয়। নতুন কথাটা আসলে আমাদের আলোচনায় একটু প্রশ্নবোধক হয়ে এসেছে। এই যে বললাম জ্যোতি বসু রাজত্ব করেছে ৩৪ বছর, কোনো বিরোধী প্রায় ছিল না। The most tyrannical government, যখন মরিচঝাপির অত্যাচার হয় সারা পৃথিবী দেখেছিল। কেরলে নাম্মুদ্রিপাদ থেকে অনেকেই চিফ মিনিস্টার ইত্যাদি ইত্যাদি হয়েছিলেন। আজকে সেই পশ্চিমবঙ্গে জিরো। অর্থাৎ যে কোশ্চেন হিসাবে চলে এলো যে কমিউনিজম আর মার্কসিজম আর মার্কসিস্ট মুভমেন্ট আর কমিউনিস্ট মুভমেন্ট, সেটা হিরো থেকে জিরোতে নেমে গেছে। এবং সেই জিরোতে নেমে যাওয়া অবস্থাটা চলছেই চলছে। এখন বর্তমানে কয়েক মাস ধরে দেখছি কমিউনিস্টরা আম্বেদকরের মূর্তির দিকে তাকিয়ে আছে, যদি সেভিয়ার হয়ে দাঁড়ায়। কয়েক মাস আগে কেরলে গিয়েছিলাম, বন্ধু কমিউনিস্ট, আমিও এককালে কমিউনিস্ট, এখনো কমিউনিস্ট, কিন্তু আই মিন টু সে মার্কসিস্ট। তো ওই সেখানে যে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বলে না প্রকাশ কারাট এখন বলছেন যে আম্বেদকর ইজ দ্য রাইট ওয়ে। তার মানে সরে আসছে। কোথায় ছিল যারা এতকাল বলতো যে আমরা কাস্ট মানি না, আমরা ক্লাস মানি, কি সব জাতির কথা বলছো, এসব ছোট মন, ছোট প্রবৃত্তি, ক্ষুদ্র গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনা। একটু প্রোগ্রেসিভ হও, একটু মেইন স্ট্রিমে আসো। What bloody you talk about caste and caste? চুপ। বার করে দিয়েছে কতজনকে, শুধু তারা কাস্টের কথা বলেছে বলে। এখন তারা ডিক্লাইন হতে 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 প্র্যাকটিক্যালি নাম হিসাবে আমার মনে হয় এখন রয়ে গেছে। সুতরাং এই বিষয়টা এসেছে একটা কোশ্চেন আকারে, যে ল্যান্ড অফ ব্রাহ্মণিজম ভারতবর্ষ, সে তো সবাই জানে, ওটার মধ্যে কোনো ডিসপিউটেড ব্যাপার নেই। ভারতবর্ষের সমস্ত কিছুই যা টেম্পল অধিকার করে যারা আছে, তারা পার্লামেন্ট অধিকার করে আছে। যারা টেম্পলে রাজত্ব করে তারা ভারতবর্ষে রাজত্ব করে। এগুলো খুব কমন কথাবার্তা পলিটিক্যাল পার্লারে।
এই যে ব্রাহ্মণিজম, এই ব্রাহ্মণিজম যেখানে সর্বত্র, এমনকি যে পশ্চিমবঙ্গে ব্রাহ্মণের সংখ্যা মাত্র 2.5 থেকে 3%, সেখানেও সবই ব্রাহ্মণ। নাচ গান করতে গেলেও ব্রাহ্মণ, পলিটিক্স করতে গেলেও ব্রাহ্মণ, পুজো পাঠ করতে গেলেও ব্রাহ্মণ, ইউনিভার্সিটিতে গেলেও ব্রাহ্মণ, ব্যুরোক্রেসিতেও ব্রাহ্মণ, সবাই ওরাই চালিয়ে যাচ্ছে। কায়েত বদ্দি এরা আউট হয়ে গেছে, এলবোড। এমনকি ওই যে অমর্ত্য সেনের মতন সম্ভ্রান্ত এবং বিশ্ববিখ্যাত বৈদ্যি মানুষ কত অপমান সহ্য করে আছে এই বঙ্গদেশে। তো ইটস দ্য ল্যান্ড অফ ব্রাহ্মণিজম। এখন এই ব্রাহ্মণিজম আর কাস্টিজম এক কথা। কারণ কাস্ট বললে অবশ্য একটুখানি টার্মিনোলজিতে অনেকে একটু আপত্তি করবে। ব্রাহ্মণ তো কাস্ট নয়, তো বর্ণ। হ্যাঁ, প্রাচীন শাস্ত্রাদিতে যে ব্যবস্থা ছিল, এই যে স্ট্র্যাটেজিক্যাল হায়ারার্কিক্যাল সোসাইটিতে ব্রাহ্মণরাই হচ্ছে শাসক, শোষক, ডিভাইন রুলার আর গভর্নিং ক্লাস। কিন্তু যখন ব্রিটিশরা এলো, ব্রিটিশরা আসার পরে যখনই গণতান্ত্রিকতার সূত্রপাত হলো, এই ব্রাহ্মণ এবং তাদের তাবেদার কয়েকটা গোষ্ঠী ছাড়া, এটা রবীন্দ্রনাথ খুব ভালো ভালো রচনা লিখে গেছেন ওই সময়কার, যে তোমরা এটাকে একটু বড় করো, বড় করো, ভদ্রলোকের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করো, ওই সাহা, সুরি, কায়েত বদ্দি এদের ভেতরে আনো, নইলে তোমরা কজন এই গণতন্ত্রে একেবারেই স্থান পাবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। এ রবীন্দ্রনাথ টেগরের ওই সময়কার সমস্ত, যখন ওই নমশূদ্রদের সঙ্গে লড়াই হচ্ছে, নমশূদ্ররা মুসলমানদের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করছে, সমাজনীতি করছে, সেই সব সময়কার 1932-35 সালের। তো এই যে অবস্থাটা, তখন থেকে এই সমস্ত মানুষগুলোকেও এই বর্ণ ব্যবস্থার অনুরূপ বা অবিকল সেই ফরম্যাটে ফেললো, তার নাম কাস্ট সিস্টেম। এই কাস্ট কথাটা কিন্তু সংস্কৃত নয়, কাস্ট কথাটা পর্তুগিজ কথা। অর্থাৎ পর্তুগিজদের থেকে নিয়ে ইংরেজরা ওটাকেই অ্যাপ্লাই করেছে অন প্রফেশন বেসিস। যেমন মুচি একটা কাস্ট বা চামার একটা কাস্ট, ওটা কিন্তু প্রফেশন। জেলে একটা কাস্ট, ওটা কিন্তু একটা প্রফেশন। ভাঙ্গি একটা কাস্ট, ওটা কিন্তু ওদের একটা প্রফেশন ভিত্তিক। তো এই যে কাস্ট সিস্টেমটা, এই কাস্ট সিস্টেমটার মাঝে চলে এলো ওই সময় থেকেই কমিউনিজমের প্রবাহ। ইংরেজ আমলের শেষ দিকে, বিশেষ করে বলতে হয়, কমিউনিজমের প্রতিষ্ঠা হলো কোথায়? 17ই অক্টোবর 1920 তাসখন্দ। প্রতিষ্ঠাতাকে সেই ব্রাহ্মণ M.N. রয়। ওনার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আমার এক সময় মনে হয় he is the only intellectual that India had produced. সেই M.N. রায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করলেন রাশিয়ায় বসে।
কারণ লেনিনের আশীর্বাদ পেয়ে উনি কমিউনিস্ট পার্টির মেম্বার, উনি চাইলেন ইন্টারন্যাশনালের মেম্বার হবেন। ইন্টারন্যাশনালের মেম্বার হতে গেলে তার নিজের দেশের, অর্থাৎ যার ন্যাশনালিটি নেই তার আর ইন্টারন্যাশনাল কোথা থেকে, সুতরাং তাকে প্রথমে তার দেশের কমিউনিস্ট পার্টির মেম্বার হতে হবে। সুতরাং ওই তাশখান্দে যে উনি সেই পার্টি তৈরি করলেন, 7 জনের এক্সিকিউটিভ কমিটি, সেটাও বামুনদের। এম এন রায় নিজে জেনারেল সেক্রেটারি, ওনার স্ত্রী এলভিনা রায় মেম্বার, অবনী মুখার্জি মেম্বার, অবনী মুখার্জির স্ত্রী মেম্বার, বয়ান প্রতিবাদী অ্যাঙ্কার তিনি একজন মেম্বার, 2 জন বাকি মুসলমান। এই যে কমিউনিস্ট আন্দোলন পরবর্তীকালে এসে ডাঙ্গে বম্বে, তাকেও একদল বলে যে না, এম এন রয় প্রতিষ্ঠাতা নয়, মিস্টার ডাঙ্গে প্রতিষ্ঠা করেছে। ডাঙ্গে এম এন রায়ের থেকে টাকা পয়সা নিতেন, এম এন রায় টাকা পয়সা দিত, এবং এই সমস্ত তত্ত্ব, সমস্ত সংখ্যা ওই সেকালের সব থেকে রিগার্ডেড কমিউনিস্ট মুজাফফর আহমেদ, তার জীবনী গ্রন্থ মি অ্যান্ড দ্য কমিউনিস্ট পার্টি, তাতে সমস্ত উনি খুব সুন্দর ডকুমেন্টেশন দিয়ে লিখে গেছেন। এখন এই কাস্ট সিস্টেমের মধ্যে এই যে কমিউনিস্টিক মুভমেন্ট যেভাবেই শুরু হোক, সেটা তো দেখা যাচ্ছে কমসে কম বেঙ্গলে আর কেরালায় খুব ফ্লোরিশ করলো, চিফ মিনিস্টার হয়েছে। মজার ব্যাপার, হেরি কিসিঞ্জারের একটা তত্ত্ব কথা আছে, কমিউনিজমের একটা ওই প্রতিবেশীদের দলে নেবার, দলে টানবার একটা বড় ক্ষমতা আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পরেই উড়িষ্যা, বিহার, এত গরিব, এত লেবার, এখানে কিন্তু কমিউনিজমটা প্রসার বিস্তার করেনি। ঠিক তেমনি কেরলে তার আশেপাশে কোথাও ইনফ্লুয়েন্স করেননি, কিসিঞ্জারের ওই তত্ত্ব কথা চলে না। আমি একটা জিনিস পেয়েছি, এই দুটো রাজ্যে একটা অদ্ভুত সিমিলি আছে। এই ব্রাহ্মণ্যতন্ত্রী নামুদ্রিপদের রাজত্বে মুসলিমের সংখ্যা অনেক, খ্রিস্টানের সংখ্যা অনেক, তারা দুজনে মিলে মেজরিটি। আবার পশ্চিমবঙ্গে বা বঙ্গদেশে, সেই অতীত এবং বর্তমানে মুসলিমের সংখ্যা এদেশে বেশি। আমি সেটা অন্যান্য স্কলারদের এবং চিন্তাশীলদের ভেবে দেখতে বলবো, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইসলাম ফর স্প্রেডিং কমিউনিজম। আজকে অবশ্য বিষয়টা অন্যদিকে। এখন এই কাস্টিজম, যেখানে ব্রাহ্মণিজমের এই দেশগুলোতে কি করে উঠলো, কেন ফেল হলো, এবং একটা আলোচ্য বিষয় একবার দেখলাম যে এরা আর কতদিন চলবে। সেটা অবশ্য আজকে অন্য জায়গায় পৌঁছে গেছে। একটা সাবজেক্ট তৈরি ছিল আমাকে বলবার জন্যে যে কাস্টিজম অ্যান্ড কমিউনিজম এটা ভারতবর্ষে আর কতদিন চলবে। তাই বলছি ভালো কথা, এরকম দূরদৃষ্টির দিকে কেউ তো তাকায় না, আমরা তো সবাই মায়োপিক, অল্প একটু দেখতে পাই। তা ভবিষ্যতেও আমাকে আলোচনা করতে হবে। যাই হোক, তা সাবজেক্ট অবশ্য একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই কাস্টটা কি জিনিস যে 1000 বছর ধরে নড়ে না।
যেটা রামবিলাস পাসওয়ান খুব সুন্দর বলতেন বক্তৃতার সময়, জাতি ওই হ্যায় जो জাতি নেই, মানে যা ছাড়ানো যায় না সেটাই হচ্ছে জাতি। গ্রাম থেকে উঠে আসো শহরে, সেই থাকবে। যেখানে যাও তোমার জাতিটা তাই থাকবে। জগজীবন রাম সেই মুচি থেকে গেলেন, ডিফেন্স মিনিস্টার হওয়ার পরে সম্পূর্ণানন্দের মূর্তি আবরণের পরে, অনাবরণের পরে তাতে গঙ্গা জল ঢালতে হয়। তার মানে জগজীবন রামের কাস্ট যায়নি। যেটা আমার এক ডাক্তার, বড় ডাক্তার, ভাইস চ্যান্সেলর এখন ইউনিভার্সিটি, ডাক্তার ইউনিভার্সিটি, সে একদিন তার বাড়িতে বলছে বিবেকানন্দ তো কাস্ট মানতেন না। আপনি এ কথা কোথায় পেলেন? বলে ওই যে উনি সঙ্গে সঙ্গে একটা বই বার করে দিলেন, যেখানে ওই লেখা আছে যে বিলে, তখন ওর নাম ছিল বিলে, সে ছোটবেলায় দেখে যে ওই তার বাবা উকিলের কাছে সব ধরনের লোক আসতো, তো তা মুসলমানের হুক্কা, শূদ্রের হুক্কা, ব্রাহ্মণের হুক্কা আলাদা আলাদা ছিল। দেখে যে বিলে সব হুক্কায় একটু করে টান মারছেন। বলে কিরে তুই কি করছিস? বলে আমি দেখছি আমার জাত যায় কিনা, তাই দেখো এই সবটাতে টান মারলাম, কই আমার তো কোনো জাত গেল না। তা আমি ডাক্তারকে হেসে বললাম, এটা তো উনি ওটারই সমর্থন করলেন যে তুমি যাই করো না করো, ওই বিবেকানন্দ দত্ত কায়স্থ শূদ্র, তুমি সেই শূদ্রই রয়ে গেলে, ওটা যায় না। এখন কাস্ট একটা, আমার মতে আমি ভেবে টেবে দেখেছি, যারা শ্রোতা তারা শোনার পরে অ্যানালিসিস করবেন, নানান কিছু ঘেটে ঘুটে, মানে ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন অ্যান্ড এথিক্স, এমনকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কারণ কাস্টের একটা ভালো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দিক আছে, সোশ্যাল টেনশনটাকে বন্ধ করে রেখেছে, কম্পিটিশনটা নেই, সেটা আলোচনায় আসবে। তাতে আমি দেখেছি কাস্টের কতগুলো ফ্যাক্টর। কাস্ট ইজ এ ক্রুড কারাপশন, এই সিস্টেমটাই একটা কারাপ্ট, এর মধ্যে কোনো এথিক্যাল, লিগাল, সোশ্যাল, হিউম্যানিটেরিয়ান কিছু নেই, তার সমস্ত কিছুকে ভায়োলেট করে এগুলো। এমনকি দার্শনিক তত্ত্ব এবং স্পিরিচুয়ালিটির বিরুদ্ধ। সেই জন্য পৃথিবীর অন্য কোনো রিলিজিয়ানে কাস্ট নামক কোন রকম কিছু নেই। কাস্ট ইজ এ ফিলসফি অফ ডিভাইন হেট্রেড। 2 নম্বরে বলবো যে এটা ওই ওয়ান ওয়ে ডাউনওয়ার্ড হেট্রেড। বামুন একমাত্র পবিত্র, কেউ হেট করে না, বাকি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অশূদ্র, আনটাচেবল সবাই একে একে হেট করে। এমনকি আনটাচেবলরাও ওই 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 ধাক্কায় হেট করে। এমনকি বামুনরাও অপর বামুনকে হেট করে। আমাকে স্কুলে বাড়িতে এসে পড়াতেন যিনি, সেই ব্রিটিশ আমলের ইংরাজির শিক্ষক সুকুমার গাঙ্গুলি, আমরা বুড়ো মাস্টার বলতাম। তো এই বুড়ো মাস্টার বলতেন, দেখো স্বপন, আমরা গাঙ্গুলি, আমরা হচ্ছে সব থেকে বড় ব্রাহ্মণ, আর ওই যে ও পড়াচ্ছে না চক্রবর্তী, ও হচ্ছে সব থেকে, চ্যাটার্জি হচ্ছে সব থেকে ছোট বামন। তো অবশ্য সেই সঙ্গে সঙ্গে আবার একটু বলতেন যাতে আমার একটু আত্মপ্রসাদ হয়, যে স্বপন আমি কারো বাড়িতে চা খাই না, শুধু তোমাদের বাড়িতে খাই। তো সেটা আলাদা ব্যাপার, সেটা সুকুমার গাঙ্গুলির ব্যাপার। আমি বলছি কাস্ট ইজ সাচ এ হায়ারার্কিক্যাল। তো ইটস আ ফিলসফি অফ ডিভাইন হেট্রেড। কারণ বলা হয়েছে, ঈশ্বর বলেছে ও নিচেরটা ছোট, ঘৃণিত করতে করতে ঘৃণার একটা চূড়ান্ত পর্যায়ে ভারতবর্ষে আজও আছে, সেটা হচ্ছে untouchability. About 30% of the total population are untouchables in India, এই ব্রাহ্মণের দেশে।
It's a philosophy of divine hatred. Caste is a process of dehumanization. একটা মানুষ জন্মে তো হিউম্যান, একদম বেদে লেখা আছে দ্বিপদ পশু, চতুষ্পদ নয়। প্রার্থনা করা হচ্ছে, ইন্দ্র তুমি আমাদের ওই দুপদ পশুদের সঙ্গে সঙ্গে আমাদের চতুষ্পদ পশুগুলোকেও বাঁচিয়ে রাখো, ভালো রাখো। এই যে অবস্থা, হিউম্যানাইজেশন, মানে এরা যেন একটা ডিফারেন্ট স্পিসিসে পরিণত হয়ে গেছে। যেমন কুকুর সিংহের মতন গর্জন করতে পারে না, সেরকম শূদ্র কিংবা আনটাচেবল, they are born inferior to die inferior. এটা আছে, আজও আছে। Caste is an engine of discrimination and oppression. Caste creates divine slaves and spiritual governing class. তো এই যে মোটামুটি আমি কয়েকটা কথার মধ্যে দিয়ে কাস্টটাকে বোঝাবার চেষ্টা করলাম। এবারে যে কমিউনিজমের সঙ্গে এই আলোচনার বিষয় বা সূত্রপাত, তো সেখানে অর্থাৎ মার্কস, আমাদের দেশে একটা ধারণা দেয়া হয়েছে কার্ল মার্কস ভারতবর্ষের এই কাস্ট সিস্টেমটা তো জানতেন না, তাই এ নিয়ে কথা বলেননি, এর সলিউশনও দেননি। এর সলিউশন উনি দেননি, ওটা উনি ক্লাসের কথা বলেছেন, সেই জন্য ভারতীয় কমিউনিস্টরা ওই ক্লাসেরই কথা বলে, কিন্তু ঠিক তা নয়, তা নয়। কার্ল মার্কস কাস্ট সিস্টেমের প্রচন্ড নিন্দা করেছেন। আমি একটু পড়ে শোনাই। The modern industry resulting from railway system will dissolve the hereditary division of labor upon which rest Indian caste. Those decisive impediment of Indian progress and Indian power. এত স্পষ্ট কথায় উনি লিখলেন যে এই কাস্ট হচ্ছে একেবারে অনিবার্যভাবে ভারতবর্ষের দুর্বলতা এবং এই যে অগ্রগামিতা নেই তার কারণ, এই অধঃপাতের কারণটা হচ্ছে এই কাস্ট সিস্টেম। তো এখন উনি বলার পরেও ভারতবর্ষে যারা কমিউনিস্ট তারাও এই বিষয়টাতে চোখ পর্যন্ত দিতে চায় না, অস্বীকার করেন যে না, মার্কস তো কিছু বলেননি। শুধু তাই নয়, উনি কিভাবে অ্যানালিসিস করছেন এ কান্ট্রি not only divided between Mohammedan and Hindu, but between tribe and tribe, between caste and caste, a society whose framework was based on sort of equilibrium resulting from a general repulsion and constitutional exclusiveness. এই যে বিচ্ছিন্নতা, এটা একেবারে কনস্টিটিউশনাল, just not ad hoc. It is constitutional exclusiveness between all its members. Such a country and such a society were they not the predestined prey of conquest? এখানে উনি বলতে যাচ্ছেন যে ভারতবর্ষে তো ইতিহাস নেই, ইতিহাস যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পরপর লাগাতার বহির আক্রমণের কাছে এদের পরাজয়, এদের লাথি খাওয়া। এবং সেটা উনি বলছেন এই যে ডিভিশন, এই যে কনস্টিটিউশনাল কাস্ট সিস্টেম, হেট্রেড, এই হেট্রেড, এই কাস্ট সিস্টেমের জন্যই এই অবস্থা।
এবং উনি এটা লিখেছেন যে এটাও বলেছেন যে এইটার বিরুদ্ধে যতদিন না কাস্ট সিস্টেম চলে যাবে, এই রেভলিউশনটা যতদিন না হবে, ততদিন ভারতবর্ষের কোন সমাজের বা দেশের উন্নতির কোনো অবস্থা নেই। কমিউনিজম তো দূরের কথা, অন্যভাবেও নয়। সেই জন্যে উনি জুন 10, 1853 চিঠিতে, যেটা ট্রিবিউনে ছাপা হয়েছিল লন্ডনে, তার শেষে বলছেন, বাট দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চন। The question is, can mankind fulfill its destiny without a fundamental revolution in the social state? এই যে সমাজে উনি পরিষ্কার অ্যানালিসিস করছেন যে এই undignified, we must not forget that this undignified, stagnatory and vegetative life, that this passive sort of existence evoked on the other part, in contradistinction, wild, aimless, unbounded forces of destruction, and rendered murder itself a religious rite in Hindustan. এই যে ব্রাহ্মণরা বলি দেয়, কাটে, মারে, শুধু খাটিয়ে না, মানুষের মর্যাদা দেয় না, এইগুলো, we must not forget that these little communities were contaminated by distinction of caste and by slavery. এর থেকে তীব্র ভাষায় বোধহয় কেউ কাস্ট অ্যান্ড স্লেভারির তুলনা করে দেয়নি। এবং লিখছেন যে বাট দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। সেই জন্য বলছেন যে এইটাকে যদি না ভাঙা যায়, এই ভারতবর্ষের কোন রকম কল্যাণের, মুক্তির আর কোনো রাস্তা নেই। এখন সে তো বোঝা গেল, মার্কস কাস্ট সম্পর্কে এবং ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে বললেন। এখন এই যে যেটা বললেন, এটা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিজমকে জানলে বোঝা যাবে কাস্ট অ্যান্ড কমিউনিজম টোটালি কন্ট্রাডিক্টরি, ডায়ামেট্রিক্যাল অপোজিশনে দুটো বসে আছে, শুধু অপোজিশন নয়। যেমন কমিউনিজম ইজ দ্য doctrine of the conditions for emancipation of proletariat, have not. Whereas caste creates the perpetual proletariat, দরিদ্র, অত্যাচারিত। ওই যেখানে মার্কস বলছেন যে কমিউনিজমটা কি, এই ক্যাপিটালিজমের পরে হচ্ছে কমিউনিজম যাবে, আর তার আগে অন দ্য ডিস্ট্রাকশন and the debris of the fall of feudalism, এই ক্যাপিটালিজমটা গড়ে উঠেছে। এবং সেই ক্যাপিটালিজমই অনিবার্য কারণে মার্কসিজম তার দিকে ঠেলে দেবে, সেদিনের আলোচনায় যেটাকে বলছিলাম সোশিয়ালিজম। তা এখন এই যে দুটোর মধ্যে কোথায় পার্থক্য? ফিউডালিজম উনি বলেছেন, ছোট্ট বই ম্যানিফেস্টো, যে কেউ পড়ে দেখুন, 3-4 পাতা পড়লে এই কথাগুলো পেয়ে যাবে যে ফিউডালিজম, এবং আমরা জানি এটা পড়া লাগবে না, যে পুরনো, তারা ওই পুরনোটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, কিছুতেই পরিবর্তন পছন্দ করে না।
কোনো কালচারাল পরিবর্তন, কোনো ইকোনমিক, কোনো রেভলিউশনারি চেঞ্জ, দে ডোন্ট অ্যাকসেপ্ট ফিউডালিজম, যেটা ফিউডালিজমের চূড়ান্ত হচ্ছে কাস্টিজম। এরা সেই যে 1000 বছরের কাস্ট আজও আছে। প্রফেসর এল ব্যাসাম দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে সুন্দর লিখেছেন, সারা পৃথিবীতে ওই যে ব্যারন, নাইট, সার্ফ, এই যে সমস্ত ভাগ টাগগুলো ছিল, পৃথিবীর সমস্ত ইতিহাসের পাতায় আর শুধু মিউজিয়ামে পাওয়া যাবে। কিন্তু ভারতবর্ষে একটা আশ্চর্য দেশ, এদের সেই কত 10,000 কিংবা 10 লক্ষ বছর পূর্বে তৈরি হওয়া কাস্ট সিস্টেম, ব্রাহ্মণ, শূদ্র, আনটাচেবল, তাদের পথে ঘাটে ধাক্কা লাগবে, একেবারে বর্তমান। তাদের খুঁজতে দেখতে কোনো মিউজিয়ামে, কোনো বইয়ের পাতাতে যেতে হবে না। তো এই যে একটা অবস্থা, এই তাহলে দেখা যাচ্ছে কিরকম ভাবে এটা এন্টি, টোটালি ডায়ামেট্রিক্যালি অপোজিট টু দ্য কমিউনিজম। কমিউনিজম বলছে যে আনইন্টারাপ্টেড চেঞ্জ ইজ দ্য ক্যারেক্টার অফ ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমে এই যে আমরা এই যে ব্যবহার করি, এই আমার কম্পিউটারটা, যাতে আমি কথা বলছি, ল্যাপটপটা, আমার ছেলে মেয়েরা বলে এরকে ফেলো, এর থেকে অনেক অ্যাডভান্স জিনিস এসে গেছে। ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগে ওরা চেঞ্জ করে ফেলছে, পৃথিবী এত দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ ক্যাপিটালিজম আর সোশ্যালিজম। সেখানে কাস্টিজম হচ্ছে নো নো, তোমার ওই পইতে ওই 7টা সুতো, 10টা সুতো, 9টা সুতো, ওটা একেবারে রাখতেই হবে। ওটাকে চেঞ্জ করলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। তো এই যে সর্বনাশ হয়ে যাবার কথা, এই কথা বলেছেন গান্ধী। এই সর্বনাশ হয়ে যাবে এই কথা বলেছে বিবেকানন্দ, যে না, কাস্ট ছাড়া যাবে না। গান্ধীকে বলছেন টু ডেস্ট্রয় কাস্ট সিস্টেম and adopt Western European social system means that the Hindu must give up the principle of hereditary occupation, which is the soul of caste system. ওই মার্কসের, এরা তো মার্কস পড়েছে, সুতরাং ওই যে মার্কস যেটা বলেছেন যে মিনস অফ প্রোডাকশনের মধ্যে যে হেরিডিটারি অকুপেশন, হেরিডিটারি অকুপেশন, সেটা তো আসলে কাস্ট। তো সেটা ছেড়ে দিলে তো গেল, সেটা ছেড়ে দিলে গেল। মানে আবার বলছেন the বর্ণ system is connected with the way of earning of living. There is no harm if a person belonging to the Varna acquires the knowledge of science or knowledge to his part, কিন্তু ওই কাজকর্ম, মানে শূদ্রের মেয়েদের বিয়ে করা যেতে পারে এবং করে। ওই যে মীরা নায়ার খুব বিখ্যাত হয়েছে হঠাৎ, আগেও বিখ্যাত ছিলেন। কেরলের নায়াররা মেয়েরা সম্পত্তির অধিকার পায়, সুতরাং বামুন ওখানে ভাগ বসিয়েছে। নায়ারদের মেয়ে বিয়ে করে বামুনেরা। তো আসলে না, নায়ারদের শ্বশুর বাড়ি হচ্ছে ওই বামুনরা। তো ওইখানে বলছেন যে কিন্তু এই যে বর্ণ, উইচ এটা অকুপেশনটাকে ছাড়াতে দেয় না, সুতরাং এই হেরিডিটারি প্রফেশন, এটাকে তো আমরা ছাড়তে পারি। তো এখন এই যে অবস্থা, যে ওই বিয়ে পর্যন্ত অনুলোম প্রতিলোম বিয়ে টিয়ে চলতে পারে, কিন্তু এই হেরিডিটারি যে প্রফেশনাল যে ভিত্তি, সোল অফ কাস্ট, সেটা যাবে না। কারণ দ্য অবজেক্ট অফ বর্ণ সিস্টেম ইজ টু প্রিভেন্ট কম্পিটিশন। এটা স্বামী বিবেকানন্দ খুব ভালো করে ব্যাখ্যা করেছেন। তুমি চামারের ছেলে, তুমি তো জানোই জন্মের আগে থেকে যে তুমি এই চামারির কাজ করতে আসবে। তোমরা কখনো মন্ত্রী সন্ত্রী
গভর্নিং ক্লাস হবে না। তুমি তো ডান আ গ্রেভ অফেন্সিভ philosophically তো ওটাকে আমরা বলি আছে ভুলে যাচ্ছি। যাই হোক, তো এই যে বর্ণ সিস্টেম বা কাস্ট সিস্টেমের মধ্যে তুমি জেলে, তো এই সিপিএম এর গভর্নমেন্ট, আমি দেখে আশ্চর্য হয়ে যেতাম, যত পুকুর টুকুর মাছের ভেড়ি সমস্ত শুধু জেলেদেরই দেওয়া হবে, চামড়ার কাজগুলো শুধু ওই মুচিদেরই অ্যালট করা হয়। ওইভাবে আবেদন করলে গভর্নমেন্ট স্যাংশন করে, তার বাইরে এদিক ওদিক মিক্সার বা এক্সচেঞ্জ বা ওটাকে বলে মোবিলিটি, সোশিওলজিতে বলা হয়েছে মোবিলিটি। এই মোবিলিটির বিষয়টা এমনকি ওই জ্যোতি বসুরাও করেনি। এখন বিবেকানন্দ সেই জন্য বলেছেন যে না, কাস্ট সিস্টেম তো এনিহিলেট যারা করবার কথা বলে, ইটস এ শির ননসেন্স। আই এম কোটিং বিবেকানন্দ, that is a sheer nonsense to say abolish caste. Caste is the most beautiful thing. এটা এই যে সোশ্যাল কনফ্লিক্ট, সোশ্যাল কম্পিটিশন, এটা থেকে সমাজকে বাঁচিয়ে রেখেছে। আসলে গান্ধীজি, যিনি ভারতবর্ষের, ব্রিটিশ ভারতবর্ষের রাজনীতিতে 1915 সালে জয়েন করলেন সাউথ আফ্রিকা থেকে এসে। প্র্যাকটিক্যালি 2 বছর লেগেছিল ওই 1919-এ অ্যাক্টিভলি অফিসিয়ালি আসতে। তো উনি এসে ফাদার অফ দ্য নেশন হয়ে গেলেন। এত প্রাচীন একটা নেশনের ফাদার হয়ে গেলেন, যিনি এই রাজনৈতিক আন্দোলনগুলোর শুরুতেও ছিলেন না। কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885, and father of the nation joined this Congress movement only in 1915. এই সমস্ত অনেক রহস্যময় দিক আছে। এই গান্ধীজি আসলে বিবেকানন্দ থেকেই ওই কথাগুলো নিলেন যে জাত ছেড়ে আমরা ইউরোপিয়ান ব্যবস্থাটা নিতে পারবো না, তাহলে তো ওই ফান্ডামেন্টাল সোল অফ কাস্ট সিস্টেম সেটা উল্টে যাবে। ওই যে কাস্ট ওয়াইজ প্রফেশন যেটা জন্মের আগের থেকে ঠিক করা রয়েছে বেবির জন্যে, হেরিডিটারি সার্ভাইল ক্লাসের জন্য সার্ভাইল জবগুলো, আর হেরিডিটারি রুলিং ক্লাসের জন্য রুলিং জবগুলো। আসলে এই কথাগুলো বিবেকানন্দ তার অনেক আগে শিখিয়ে গেছেন। তুমি উদাহরণ দিয়ে দিয়ে বলছেন তুমি পুরোহিত, খুব ভালো, তোমার জন্য ওই পুরোহিতের কাজটা মনোপলি হিসাবেই, ওখানে আর কেউ দখলদারি করতে পারবে না, তুমি নিশ্চিন্ত মনে ওটা, ওই চাকরিগুলো তোমার একেবারে পার্মানেন্টলি ব্রাহ্মণদের জন্য। সুতরাং এটা কত সুন্দর ব্যবস্থা। এই ব্যবস্থাটাতে কনফ্লিক্ট, সোশ্যাল টেনশন, এই যে কম্পিটিশন, একই চাকরির জন্য আজকাল যেমন 1 লাখ গ্র্যাজুয়েটও অ্যাপ্লাই করছে পিয়নের চাকরির জন্য। এই কম্পিটিশনটা থেকে বাঁচিয়ে রেখেছে সমাজকে কাস্ট সিস্টেম। এ খুব ভালো। সেই জন্য বিবেকানন্দ বলেছেন, ইটস শির ননসেন্স টু থিঙ্ক
abolition of caste or annihilation of caste. তা এখন এটা তো বুঝলাম, এটা সোশিওলজিতেও বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও আমরা জানি। This is a very fine, very refined way to control social conflicts. A competition, conflict, battle, এইগুলো অত্যাচার হবে, অবিচার হবে, বঞ্চনা হবে, ডিসক্রিমিনেশন হবে, কিন্তু সেগুলো ডিসক্রিমিনেশনটাই কাস্ট সিস্টেমে, not the breaking of system, ওটাই সিস্টেম। এখন সেদিক থেকে তো আমরা বুঝলাম এটা খুব ভালো, কিন্তু আমাদের আলোচ্য যেটা ছিল কমিউনিজম। কমিউনিজম কি বলে? কমিউনিজম কিন্তু ঠিক এর উল্টো কথাটা বলে। এখানে বলছে স্ট্রাগল, কম্পিটিশন, কনফ্লিক্ট, ব্যাটল, কাড়াকাড়ি, মারামারি, একই বিষয়ের জন্য 10 জনের, এটা থেকে কাস্ট সিস্টেম সমাজকে সম্পূর্ণ বিপদমুক্ত একটা শান্ত ভালো পজিশনে রেখেছে। কিন্তু কমিউনিজম কিন্তু তা বলে না। ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি, মার্কসের লেখায়, এঙ্গেলসের লেখা 1848-এ, সেটা শুরুর সেন্টেন্সটা কি? It is diametrically opposite, সম্পূর্ণ বিপরীত। The history of all hitherto existing society is the history of class struggle. এই যে একটা কম্পিটিশন, রেস, সমাজের অগ্রগমন, এটাই হচ্ছে মানব সভ্যতার অগ্রগতির নিশানা। সেই জন্য হিস্ট্রি অফ ইউরোপ ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেসিভ সিভিল ওয়ার্স, কম্পিটিশন, কে আরো ভালো করতে পারে, কে আরো কম সময়ে 100 মিটার দৌড়তে পারে, বোল্টের থেকেও দ্রুততর। কিন্তু হিন্দুরা বোধহয়, সনাতনী হিন্দুরা বোধহয় সেই জন্যে ধর্মের একটা ডেফিনেশন দিয়েছেন, ধৃ মন প্রত্যয়, অর্থাৎ যা ধরে রাখে, এগোতে দেয় না। যেমন ভারতবর্ষের যেটা এই মার্কস বলছেন, এই কাস্ট সিস্টেমটা হচ্ছে ডিসাইসিভ ইম্পেডিমেন্ট অফ ইন্ডিয়ান প্রোগ্রেস এন্ড পাওয়ার, ভারতবর্ষের শক্তি এবং বিকাশের সুনিশ্চিত প্রবন্ধক। ওই জন্য ভারতবর্ষের উন্নতি নেই, প্রাচীনকালেও ছিল না, আজও নেই। যেটুকু আছে ওই ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, অন্যান্য দেশের সঙ্গে, সেটাও কিন্তু সেই কনফ্লিক্ট। সেই কনফ্লিক্ট যাতে না হয়, সেই সমস্ত জিনিস আমরা যাতে না পারি, আমাদের দেশে সেই জন্য করা হয়েছে ওই সমুদ্র যাত্রা নিষেধ। মহাত্মা গান্ধীও ওই যে লন্ডনে গেছিলেন পড়াশোনা করতে, তুমিও যেমন ব্যারিস্টার হতে গেছিলে, অবশ্য গান্ধীজি একটু অন্য টাইপের ব্যারিস্টার, গ্র্যাজুয়েট ছিল না, তো নন গ্র্যাজুয়েট হয়ে কিছু কিছু পয়সা করে দিয়ে ব্যাপার স্যাপার আছে, তো সেটা তো আমাদের আলোচ্য বিষয় নয়। অনেক জোরাজুরি করে, সমাজ বিপ্লব করে উনি গিয়েছিলেন লন্ডন। তো এই যে কম্পিটিশন লেস একটা অবস্থা হচ্ছে কাস্ট সিস্টেম। ওয়ারাজ আমি দেখালাম যে প্রথম সেন্টেন্সটাই বলছে all hitherto society, the history is the class struggle.
এই ক্লাস স্ট্রাগল আরো উপরে যাব, মোবিলিটি থাকবে, এটা কাস্ট সিস্টেমে নেই। তাহলে ইট ইজ জাস্ট হিন্ড্রেন্স টু কমিউনিস্টিক আইডিয়ালস অ্যান্ড মুভমেন্ট। It does not cooperate with such an idea as has been stated by the manifesto of the Communist Party. Communist Party ki bolche? All previous historical movements were movements of minorities. অর্থাৎ ওই কয়েকজন রাজা, তাদেরই স্ট্রাগল। হ্যাঁ, লাখ লাখ হাজার হাজার সৈন্য মরেছে, ওরা তো ক্যানন ফডার, ওরা তো ক্যানন ফডার। ওরা সৈন্যরা কখনো সৈন্যরা রাজা হবে বলে তো যুদ্ধ করেনি। কিন্তু মার্কসিয়ান থিওরিতে বলা হচ্ছে আমরা যে এখন যে স্ট্রাগলটা করব, সেই স্ট্রাগল হচ্ছে the proletarian movement is the self-conscious independent movement of the immense majority and the lowest stratum of the society. এবং সেটা একটা বৈপ্লবিক জবরদস্তির মাধ্যমে সেই নিচের তলার মেজরিটি, যারা শুধু মেজরিটি নয়, ইমেন্স মেজরিটি, যেটা ভারতবর্ষের দলিত বহুজনরা, এই ব্রাহ্মণ এবং ওই কয়েকজন রুলিং কাস্ট ছাড়া 90% দ্যাট ইমেন্স মেজরিটি বহুজন সমাজ, তারা ওই উপরের অল্প কিছু লোককে ফোর্সফুলি উৎপাটন করে ফেলবে। এই যে অফিসিয়াল সোসাইটি অথবা রুলিং যেটা ক্লাসটা, সেটাকে স্প্রাং ইনটু ইয়ার্স, এমন একটা বৈপ্লবিক পরিস্থিতিতে তারা আসবে। কিন্তু দেখা যাচ্ছে কাস্ট সিস্টেমটা একেবারে বিরোধী, ওটা কোন রকম চেঞ্জই আনতে দিতে চাইছে না। যেটা মার্কস বলছেন, কনস্ট্যান্ট, পৃথিবীতে একটাই মাত্র কনস্ট্যান্ট স্ট্যান্ডিং, সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড চেঞ্জ। নো চেঞ্জ এটা হয় না। কিন্তু কাস্ট সিস্টেম, সুতরাং আমি দেখাতে পারলাম এই মার্কসের এবং কাস্টের বিষয়গুলোকে দিয়ে যে এরা কন্ট্রাডিক্টরি। সুতরাং আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল যে এই দুজন কতদিন থাকবে কিংবা একে অপরকে সাহায্য করে এগিয়ে নিতে পারবে কিনা, তাতে দেখা যাচ্ছে এই দুটোর সহাবস্থান একই ছাদের নিচে পিসফুল কোএক্সিস্টেন্স অর ফ্রেন্ডলি কোএক্সিস্টেন্স একটা অসম্ভব ব্যাপার ভারতবর্ষে। অথচ দেখা যাচ্ছে বিবেকানন্দ থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেতা মহানেতা আছে, এই 90% বাইরে রুলিং কাস্টের মধ্যে, তারা কখনো এই চেঞ্জ কিছুতেই চায় না। আজও সেই ব্রাহ্মণিক্যাল সুপ্রিমেসির মধ্যেই রেখেছে। যেমন আমি দেখিয়েছি যে পার্টিটাও তৈরি হলো এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য, সেই ভট্টাচার্যই শেষ পর্যন্ত কি করে এই প্রলেতারীয়দের রাজা বানানো যায় সেই তত্ত্ব কথার মধ্যে
চলে এলেন, অর্থাৎ ইট ইজ এ সুইসাইডিয়াল অবজেক্ট, ইট ইজ এ সুইসাইডিয়াল। সেই জন্য গান্ধী বলছেন না, এটা আমরা পারি না, সুইসাইড করতে পারি না। আসলে ওরা সুইসাইড করেনি। ভারতবর্ষে যে মার্কসিস্টরা রয়েছে তারা পরে ডাঙ্গে এসেছেন, পরে বুদ্ধদেব ভট্টাচার্য এসেছেন, নামদ্রিপাদ এসেছে, সব বড় বড় ব্রাহ্মণরা, তারাই কন্ট্রোল করেছে। এটা আসলে যাতে আসল প্রলেতারিয়েতদের হাতে পৌঁছে না যায়, সেই জন্যে এদের হাতে লাল ঝান্ডা ওঠার আগে ওরাই ঝান্ডা উঁচু করে ধরেছে। সেই জন্য ডক্টর আম্বেদকর এটা খুব ভালো করে আবিষ্কার করেছিলেন, কারণ উনি শ্রমিক নেতা ছিলেন, লেবার লিডার ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেছিলেন। শিডিউল কাস্ট মুভমেন্ট উনি প্রথম দিকে করেননি, ওটা 1942 পরে করেছেন বাধ্য হয়ে। এখন তিনি ভালো করে জানতেন তার সমস্ত বন্ধু এবং সহযোগীরা কমিউনিস্ট সোশ্যালিস্ট ছিল। তিনি কমিউনিস্টদের সম্পর্কে সেই জন্য মন্তব্য করলেন সেটা প্রণিধানযোগ্য এবং রিলায়েবল। উনি বললেন, এ ব্যান্ড অফ ব্রাহ্মণ বয়েজ, তিনটে বি, কমিউনিস্টরা ভারতবর্ষের ব্যান্ড অফ ব্রাহ্মণ বয়েজ, এগুলো সব রেকর্ডেড হিস্ট্রি। এখন তাহলে তারা তো সুইসাইড করতে আসেননি। এম.এন. রয় ভট্টাচার্য, আমি কালকে বলেছি, আমার একটু আধটু ভুল হতে পারে, কারণ একটা অ্যাবসলিউট কথা বলেছি, তো অ্যাবসলিউট কথায় খুব ডেঞ্জার থাকে, যে এম.এন. রয় বা মানবেন্দ্র ভট্টাচার্য, আই মিন টু সে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি ভারতবর্ষের একমাত্র ইন্টেলেকচুয়াল, সেটা আলাদা আলাদা দিক। কিন্তু এই লোকটি শেষ পর্যন্ত আবিষ্কৃত হলো কি, ব্রিটিশ এজেন্ট, স্পাই। এটা সাধারণভাবে ভাবা যায় না যে এম.এন. রায়ের মতন এত বড় একটা বিপ্লবী, যে রাশিয়াতে কমরেড লেনিনের সঙ্গে উঠে বসে কাজ করেছেন, he was a spy of the British government। এবং সেটা আমরা কোথা থেকে পাই? আমি এরকম বললেই তো আর হবে না। অত বড় বৈপ্লবিক এবং ইন্টেলেকচুয়াল মানুষটা একটা স্পাই ছিল। সব থেকে মজার ব্যাপার, অরুণ শৌরী একটা বই লিখলেন, ওয়ার্শিপিং ফলস গড। তাতে উনি প্রমাণ করতে চাইলেন যে আম্বেদকর একটা ফলস গড। হি ওয়াজ এ ক্যারিয়ারিস্ট, নিজের ক্যারিয়ারের জন্য সবকিছু করেছে। ব্রিটিশের দালাল ভারতবর্ষে এখন তাকে ভগবান বানিয়েছে, বাট হি ইজ এ ফলস গড। তা ওই বই যখন বেরোয়, তখন আমি ভারতবর্ষে বড় 1 নম্বর আম্বেদকরাইট। তা আমার বন্ধু বান্ধবেরা ধরল, স্যার এক্ষুনি এটাকে ডিফেন্ড করুন, বাঁচান আমাদের। তা আমি একটু খুঁজতে যেই দেখলাম উনি যে অভিযোগটা এনেছেন, যে ব্রিটিশের দালালি করে আম্বেদকর কি করেছে, লেবার মিনিস্টার হয়েছে, আর লেবার মিনিস্টার হয়ে তিনি সরকারের দলিল ধামা চাপা দিয়ে রেখেছেন, তিনি ডিসক্লোজ করেননি। আমি পড়তে গেলাম, দেখি তো কোন দলিল, কি ব্যাপার, কেন ডিসক্লোজ করলেন না লেবার মিনিস্টার। উনি যখন লেবার মিনিস্টার, তখন ইন্ডিয়ান লেবার ফেডারেশন, যেটা রেকগনাইজড লেবার ফেডারেশন, তার সভাপতি যমুনা দাস মেহতা
তিনি বছর দুয়েক ধরে কোশ্চেন করেই চলেছেন, will the honorable labor minister disclose the name who has been receiving rupees 17,000 of that day per month, এবং সেটা কাকে দেয়া হচ্ছে, কি জন্য নেওয়া হচ্ছে, তার তো কোনো অ্যাকাউন্ট ফর কিছু নেই। তাহলে যে কাজের জন্য ব্যয় হচ্ছে সরকারের কাছ থেকে, সেটা কি কাজে লাগছে না কেউ হজম করে নিচ্ছে? 2 বছর আম্বেদকর প্রতি সেশনে এই কোশ্চেন ওরা তোলে, উত্তর দেন না। সুতরাং অরুণ শরী অভিযোগটা আনছেন, দেখো মন্ত্রী কি করছে নিজের ক্যারিয়ারের জন্য। আসলে উনি ডিসকাস করলেন শেষ পর্যন্ত, নামটা বলেননি। একেবারে শেষ দিকে যখন যমুনালাল মেহতা খুব রেগে মেগে কোশ্চেন করছে, কি করছেন, এত বছর ধরে আমি প্রশ্ন করছি, এই প্রশ্নটার উত্তর দিতে পারছেন না, অথচ টাকাটা তো প্রতি মাসে এখনো বেরোচ্ছে। তখন লেবার মিনিস্টার অনারেবল আম্বেদকর বললেন, Indian Labour Federation is getting 17,000. The Secretary, General Secretary of Indian Labour Federation is accepting this money per month. Jamuna Das Mehta, I am the president. I don't know. Well, that does not help. Your General Secretary is receiving. এবং এই General Secretary কে? None but Manavendranath Rai or নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো এই যে হচ্ছে কমিউনিস্টদের ক্যারেক্টারিস্টিক্স, এরাই কোনোদিন কোদালের এক কোপও মারেনি মাটিতে, একদিনও লাঙলের গুটি ধরেনি, একটা ধানের বোঝাও মাথায় নিয়ে 2 কদমে চলেনি। যারা কাজ করাটাকে ছোট জিনিস মনে করে, তারা সব কমিউনিস্ট হয়ে গেল। তো এই পরিস্থিতিতে যখন আমরা সবাই কাস্ট সিস্টেমকে মেনে নিয়েছি, শূদ্ররাও কাস্ট সিস্টেম মেনে নিয়েছে, তারা ইনফেরিয়ার, তারা মেনে নিয়েছে। আজ পর্যন্ত তো কোথাও শোনা যায়নি there has been a revolt against শূদ্রহুড। আমরা শূদ্র হব না, আমরা শূদ্র থাকব না, দূর হটো শূদ্র বা শূদ্রত্ব। গরিবী হটাও হয়েছে, ভুকমারি হটাও হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শূদ্রত্ব হটাও, তার মানে সব শূদ্ররা মেনে নিয়েছে। এই যে আমরা যে মেনে নিয়েছি, এই মেনে নেওয়ার মধ্যে একটা জিনিস স্পষ্ট, এদেশে যতক্ষণ কাস্ট ইজম অথবা কাস্ট সিস্টেম থাকবে, দিস অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি ন্যাশনাল অ্যান্ড ডেফিনেটলি অ্যান্টি কমিউনিস্টিক। সুতরাং এরা দুজন কতদিন বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। সেই জন্য ওই যে সিপিএম বা কমিউনিস্ট যারা পার্টিগুলো, তারা ওই বেঙ্গলে কেরালে কিছুদিন খেলা টেলা দেখিয়ে আস্তে আস্তে জিরো হচ্ছে, নিশ্চিহ্ন হচ্ছে। টাকা পয়সা এদিক থেকে ওদিক থেকে অনেক পায়, রাশিয়া থেকে আসে, চায়না থেকে আসে, বড় বড় লোকেদের, ধনীদের থেকে আসে। সুতরাং তারা পার্টি চালাচ্ছে, কিছু আজও চালাচ্ছে, চালাবে, কিন্তু সেটা কমিউনিজম নয়। কমিউনিজম and casteism totally contradictory. তো এই বলে আমি আমার কনক্লুশন শেষ করছি, আর বাড়াচ্ছি না। সকলকে ধন্যবাদ।